শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। প্রেম মানে ফুরফুরে এক রোদের জন্মদিন। কে প্রথম কাছে এসেছির অস্থিরতা? পূর্ণতা পাক বা না পাক, ভালোবাসায় বাস করে প্রতিটা মন। শুরু হচ্ছে 100.1 FM গোল্ডে গল্প স্বল্প অরিজিনালস জন্মদিন। লিখেছেন বিনোদ ঘোষাল। আধুনিক বাংলা সাহিত্যের এক পরিচিত নাম বিনোদ ঘোষাল। তাঁর প্রথম গল্পগ্রন্থ ডানাওলা মানুষ 2011 সালে লাভ করে বাংলা ভাষায় প্রথম সাহিত্য আকাদেমি যুব পুরস্কার। তারপর 2014 সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন। রাজ্যপাল মহাশয়ের কাছ থেকে বর্ষসেরা সাহিত্যিক সহ আরও অনেক পুরস্কার ও সম্মান। তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ হল কাজী নজরুল ইসলামের সমগ্র জীবনাশ্রিত মহাকাব্যিক উপন্যাস কে বাজায় বাঁশি। লেখক ভারতের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ফেলোশিপ প্রাপ্ত। আজ গল্প স্বল্প অরিজিনালসে আমাদের বিশেষ নিবেদন বিনোদ ঘোষালের লেখা জন্মদিন। গল্পের কথক বাসু, গল্পের সূত্রধার সৌমি, অভিনয়ে অরিজিৎ, অপরূপা, অর্পণ, গোপা এবং সুদীপ্ত। শুরু হচ্ছে বিনোদ ঘোষালের লেখা ভালোবাসার গল্প জন্মদিন। ভূতের বাড়িতে ভাড়া নিতে এসেছেন? খুব ক্যাজুয়ালি কথাটা বললেন ভদ্রলোক। এটা ভূতের বাড়ি? মানে শুধু ভূতেরাই থাকেন? পাল্টা প্রশ্ন করল বিতান। তাই তো পাড়ার লোকেরা বলে, তবে আমি ভূত নই। বিতান দরজার বাইরে দাঁড়িয়ে, আর ভদ্রলোক দরজার দুই পাল্লা খানিকটা খুলে কথা বলছেন। আমার কোনো আপত্তি নেই, একজন মানুষ থাকলেই হয়ে যাবে। আচ্ছা, আমি কি ঘরটা দেখতে পারি? ঘর দেখবেন? আচ্ছা বেশ, আসুন। বলে দরজা আগলে রাখা ভদ্রলোক সরে দাঁড়ালেন। এক মাথা পাকা চুল, আঁচড়ানো নয়, পরনের লুঙ্গি আর হাফহাতা গেঞ্জিটাও ময়লা, গালে বিজি বিজি দাড়ি, শীর্ণ চেহারা, দেখেই মনে হয় নিজের প্রতি যত্ন নেন না। ভেতরে ঢুকল বিতান। আপনাকে আমার বাড়ির খোঁজ কে দিল? আসলে আমি এই পাড়ায় কাজে আসি, ওই দু একজন কাস্টমারকে বলে রেখেছিলাম। আজ ওই মোড়ের মুদির দোকানের ভদ্রলোক বললেন আপনি নাকি বাড়ি ভাড়া দিতে চান, সেই কারণেই। এটা বলে দেয়নি এ বাড়িতে ভূত আছে? আবারও একই কথা বললেন ভদ্রলোক। ভূতের ব্যাপারে উনি সংকুচিত না গর্বিত সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এমনও হতে পারে ভূত রয়েছে এই কারণে উনি এক্সট্রা চার্জ করবেন। যেমন ফার্নিশড ফ্ল্যাট ভাড়া নিতে হলে ভাড়া বেশি পড়ে, তেমনি ভূত সহ রুম ভাড়ার একটা এক্সট্রা চার্জ। ভূত ছাড়া রুমের ভাড়া কত পড়বে সেটাও জিজ্ঞাসা করে নিতে হবে। ভদ্রলোক দরজা বন্ধ করে দিয়ে বললেন, দোতলায় আসুন। দরজা দিয়ে ঢুকেই ডান হাতে একটা সিঁড়ি, আর সিঁড়ির পাশ দিয়ে সোজাসুজি একটি ঘর দেখা যাচ্ছে, পর্দা দেওয়া। মুখোমুখি ঘরের বাঁ পাশে আরেকটি ঘর রয়েছে, সেটার দরজা বন্ধ। ভদ্রলোক নিজের লুঙ্গির কষি একটু টাইট করে আগে সিঁড়ি দিয়ে উঠতে থাকলেন, পিছনে বিতান। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটি ঘর, হ্যাচকল দেওয়া, সামনেই ছাদ। দোতলার ঘরের দরজাটা ছাদের দিকে মুখ। হ্যাচকল খুলে ভদ্রলোক বললেন, দেখুন এই ঘরটা ভাড়া দেব। ছোট্ট একটা ঘর, একা থাকার পক্ষে যথেষ্ট। রান্নাঘর নেই, ঘরের পাশে বাথরুম। আসুন বাথরুমটা দেখে নিন। বাথরুমের দরজাটা টিনের, ছাউনিও টিনের। বাথরুমটার বাইরে প্লাস্টার নেই। দোতলার ঘরটারও বাইরের দিকে প্লাস্টার নেই। দোতলায় জল আসে দিনে 2 বার, বালতিতে ভরে রাখবেন। আপনি কাজে বেরোলে আমিও ভরে রাখতে পারি, অসুবিধা নেই। আগে এই নারকেল গাছগুলি আপনাদের? মানে ছাদের পাশে তো বেশ কয়েকটা নারকেল গাছ আর একটা আম গাছ দেখা যাচ্ছে। এই প্রশ্নে ভদ্রলোক বেজায় খুশি হলেন বলে মনে হলো। অনেকটা দাঁত বের করে হেসে বললেন, সবকটাই আমাদের, অনেক নারকেল হয়।
কিন্তু ওই খাওয়ার লোক নেই, তাই বিক্রি করে দিই। ওই আম গাছটা আমার হাতে তৈরি, হিমসাগর। এবছর ফল হয়নি, সামনে বছর হবে। চারা পুদিনি, কিন্তু আঁটি থেকে হয়েছে। তিস্তা বলে ওর আঁটি থেকে, কিন্তু আমি জানি ওটা আমার ফেলা আঁটি থেকে হয়েছে। বিতান মনে মনে ভাবল, আচ্ছা, তিস্তাকে যাকে কেবা হবে একটা আমার জেনে কাজ কি হতো। সবাই ভাবে এই বাড়ি ভূতের বাড়ি, তাই কেউ ভাড়া নিতে চায় না। আচ্ছা, আমাকে দেখি কি তোমার ভূত বলে মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? ভূত কখনো বাড়ি ভাড়া দেয় বলে শুনেছ? না, তা তো শুনিনি আগে। বিতান খেয়াল করল ভদ্রলোক আপনি থেকে বেখেয়ালে তুমিতে চলে এসেছেন। তাহলেই ভাবো। যাকে দেখো, আমি এখন তোমাকে চা খাওয়াতে পারছি না, তিস্তা একটু ঘুমোচ্ছে। আরে না 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 না, আজকে চায়ের কোনো দরকার নেই। আবারও বিতান মনে মনে ভাবল, তিস্তা তো কোনো মেয়ের নাম, তার মানে নিশ্চয়ই ভদ্রলোকের। আচ্ছা, ভদ্রলোকের নামটা কি যেন বললো? মুশকিল হলো এর নামটা মনে পড়ছে না। একটু আগেই শুনেছিল, কিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না। বিতানের এই এক সমস্যা, ভুলে যাওয়ার। যখন যেটা মনে করার দরকার সেটা সময় মতো মনে পড়ে না। তাহলে তুমি কবে থেকে আসছো? ভদ্রলোক যেন ধরেই নিয়েছেন যে বিতান ঘরটা ভাড়া নিচ্ছে। অদ্ভুত লোক। ভাড়া কত, অন্যান্য শর্ত কি, তা কিছুই বললেন না। আমি মানে ঘরটা ভালোই লেগেছে। আচ্ছা, ভাড়াটা কত? ভাড়া মানে? বেশ চিন্তায় পড়লেন ভদ্রলোক। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে উনি কিছুই ঠিক করতে পারলেন না। শেষে বিতানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কত ভাড়া হলে ঠিক হবে বলো তো? এবার হেসে ফেলল বিতান। আচ্ছা, এইটা আমি কি করে বলবো বলুন তো? এটা তো আপনার বাড়ি। হ্যাঁ, আমারই বাড়ি, তবে আচ্ছা, তুমি নিশ্চয়ই আগেও কিছু বাড়ি দেখেছো, সেই তুলনায় এই ঘরের ভাড়া কত হওয়া উচিত? এবার বিতানও বেশ চিন্তায় পড়ল। মাথা চুলকে মনে মনে হিসেব করতে থাকলো, কিন্তু কোনো কুল কিনারা পেল না। বরং ভাড়ার চিন্তা করতে গিয়ে আচমকা ভদ্রলোকের নামটা মনে পড়ে গেল, অসীম ব্যানার্জি। বিতানের বরাবর এইটাই হয়, একটা বিষয় নিয়ে ভাবতে গেলে আর একটা বিষয় মনে পড়ে যায়। অসীমবাবু এবং বিতান দুজনেই ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল। ভাড়া কত হওয়া উচিত তা নিয়ে দুজনের কেউই সিদ্ধান্তে আসতে পারল না। এক কাজ করো, তুমি ঘরটা আগে নিয়ে নাও, কিছুদিন থাকো, থেকে বোঝো এই ঘরের ভাড়া কেমন হওয়া উচিত, তারপর ভাড়া দিও। কি প্ল্যানটা কেমন? এইটা কিন্তু বেশ ভালো প্ল্যান, খুবই ভালো প্ল্যান। বেশ, তাহলে কবে আসবে? আগে আজ তো 27 তারিখ, তো আমি যদি ওই আগামী মাসের 1 তারিখে আসি অসুবিধা হবে? আমার আর অসুবিধা কি, তোমার যেদিন খুশি এসো। আচ্ছা আচ্ছা, আর বলছি, কিছু কি অ্যাডভান্স কিছু নেবেন? না মানে অ্যাডভান্স লাগলে আমি এর মধ্যে এসে দিয়ে যাব। অ্যাডভান্স? না, ও নিয়ে কী করবো, উটকো ঝামেলা, ও তুমি একবারেই দিও। বলে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলেন অসীমবাবু, পিছনে বিতান। ও, তোমাকে জিজ্ঞেস করা হয়নি, তোমরা কয়জন থাকবে? আমি আমি একাই থাকবো। কেন, তোমার কেউ নেই? না, মা আছেন। তাহলে মাকে আনবে না কেন? আসলে মা দেশের বাড়িতে থাকেন, তো আমি কাজের সূত্রে এখানে থাকি আর কি। তাতে কি, মা থাকলে মায়ের সঙ্গে থাকা উচিত। মা ছাড়া ছেলে মেয়েরা ভালো থাকে না, বুঝলে? অসীমবাবুর এই কথাটা অন্যরকম শোনালো, কানে বাজল। আসলে মা নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও আসতে চায় না। স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। একজন মানুষের নিজের বাড়ি হলো তার শিকড়। শিকড় উপড়ে ফেললে সে গাছ যত বড় হোক না কেন মরে যায়। গুড ডিসিশন। দরজার সামনে পৌঁছে অসীমবাবু বললেন, হ্যাঁ, তাহলে তুমি যেন কবে আসবে বললে? অসীমবাবুও যে বিতানের মতো অনেক কিছু মনে রাখতে পারেন না সেটা কিছুক্ষণ কথা বললেই বোঝা যায়। আচ্ছা, তাহলে এই সামনের মাসের 1 তারিখে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাই এসো। আচ্ছা, তোমার ভূতের ভয়টা নেই তো? না মানে ভেবে দেখিনি, আসলে আমি সুযোগ পাইনি ভূতের ভয় পাবার। খুবই চিন্তিত মুখে বলল বিতান।
গুড। দেখো, ভালো মানুষ যদি অপঘাতেও মারা যায় সে কখনো ভূত হতে পারে না, কি বলো? আমারও তাই মনে হয়। সায় দিল বিতান। এর বেশি কি বা বলতে পারে। আচ্ছা, তুমি এসো, আমাকে আবার ভাত বসাতে হবে। মেয়েটা ঘুমোচ্ছে, ওকে আর ডাকবো না। আপনার মেয়ের নাম তিস্তা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে এখন যাও। অসীমবাবু দরজা বন্ধ করে দিলেন। বিতান আরেকবার বাড়িটার দিকে তাকালো। সরু গলির ভেতর বাড়িটা, বিবর্ণ সবুজ রং। দোতলার ঘরটা পিছনের দিকে, সামনের দিকে হাঁটু পর্যন্ত পাঁচিল দেওয়া ছাদ। বাড়ির সামনে দিয়েই নর্দমা গিয়েছে। দরজার দুই পাশে দুটো জানালা, দুটোই বন্ধ। বাইক স্টার্ট দেওয়ার পরই বিতানের মনে এলো তিস্তা নামটা বেশ সুন্দর, কিন্তু এই অবেলায় কেউ ঘুমোয়? এক তারিখে কথা মতো তল্পিতল্পা নিয়ে অসীমবাবুর বাড়িতে ভাড়া চলে এলো বিতান। সারাদিন লেগে গেল গোছগাছ করতে। তারপর ক্লান্ত হয়ে বিকেলে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধেবেলা। ঘর থেকে বেরিয়ে ছাদে এলো। অন্ধকার নেমে এসেছে। ছাদের প্রান্তে গিয়ে একটু নিচের দিকে ঝুঁকে দেখতে গেল, আর তখনই পিছন থেকে কে যেন ডেকে বলল, ওইভাবে ঝুঁকবেন না, পড়ে যাবেন, বিপদ হবে। হ্যাঁ? চমকে পিছনে তাকালো বিতান। দেখল তিস্তা এসে দাঁড়িয়েছে, অসীমবাবুর মেয়ে। ভয় পেলেন কেন? না না, ভয় পাইনি। মানুষ ভয় পেলে চমকায়। আমাকে কি আপনার ভয়ঙ্কর মনে হলো? এই এমা, না না, ছি ছি, তা কেন? আসলে আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আপনি বুঝি খুব ভাবেন? না, খুব ভাবি না, তবে ওই যেটুকু না ভাবলে নয় সেটুকুই ভাবি আর কি। হ্যাঁ, বেশি ভাবা উচিত নয়। বেশি ভাবলে মানুষের অসুখ করে। বেশি ভাবলে অসুখ করে, কথাটা কানে কট করে বাজল বিতানের। ও সেই প্রসঙ্গে না গিয়ে বলল, আপনাদের বাড়িতে অনেক গাছ, মানে ইনফ্যাক্ট আপনাদের পাড়াতেও দেখছি অনেক গাছ রয়েছে। হ্যাঁ, আমার মায়ের খুব গাছের শখ ছিল। প্রতিটা গাছ অবশ্য বাবার বসানো। ও, আমার বাবারও খুব গাছের শখ ছিল, জানেন? আচ্ছা, শখ ছিল? হ্যাঁ, বাবা মারা গেছেন অনেক বছর আগে। আমার মাও তো আমাকে ছেড়ে চলে গেছে অনেক দিন আগে। বলে একটু চুপ করল তিস্তা। তারপর জিজ্ঞাসা করল, আপনি এই বাড়িতে ভাড়া এলেন কেন? এমন প্রশ্নে একটু ঘাবড়ে গেল বিতান। না মানে ওই আমি যেখানে থাকতাম বাড়িটা খুব ভালো নয়, তাই একটা ঘর খুঁজছিলাম। ওই রাস্তার মোড়ের দোকানটা বলছিল যে আপনাদের বাড়ি। এই বাড়ি ভূতের বাড়ি, সেটা শোনেননি? বিতান এই কথার উত্তর না দিয়ে মৃদু হাসল। কি হলো, উত্তর দিলেন না যে? বলেনি কেউ? আমাদের বাড়িকে তো সকলে ভূতের বাড়িই বলে। কেউ ভাড়া নিতে চায় না, পাড়ার লোকেরাই বারণ করে দেয়। আচ্ছা, আপনাকে বারণ করেনি? বিতান একদম চুপ। আপনি তো দেখছি খুব লাজুক প্রকৃতির। লাজুক ছেলেরা ভীতুও হয়। আপনি নিশ্চয়ই ভীতু। কেন নিলেন? ভয় পেয়ে তো কয়েকদিনের মধ্যেই এই বাড়ি ছেড়ে চলেও যাবেন। বিতানকে একটি তরুণী এইভাবে সরাসরি ভীতু বলল, এটা মোটেও গর্বের বিষয় নয়। বিতান মৃদু আপত্তি জানিয়ে বলল, না মানে আমি লাজুকও নই, ভীতুও নই। তিস্তা এবার হেসে উঠল খিলখিলিয়ে। তাহলে আপনি কি, হ্যাঁ, বীর পুরুষ? বিতান হা হয়ে গেল। মেয়েদের হাসি এত সুন্দর হয়? রোগাসোগা মেয়েটা এমনভাবে হাসলো যেন বিকেলটা আচমকাই সোনালি রঙের হয়ে গেল। কি সুন্দর হাসি! প্রতিটি দাঁত পরিপাটি সাজানো, আর হাসিটা যেন গোলাপের পাপড়ির মতো নরম আর রঙিন। কি হলো বলুন, তাহলে আপনি কি বীর পুরুষ? না না, বীর পুরুষও নই, ভীতুও নই, আমি হলাম মাঝামাঝি। কিন্তু মানে এই বাড়িতে ভূত কোথায় থাকে একটু বলবেন? ওই যে দেখুন, আপনার ভয় পাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, যদি বলি দোতলার এই ঘরটাতেই ভূত থাকে, তাহলে কি আপনি খুব ভয় পাবেন? ভয় হয়তো পাবো, কিন্তু
তাই বলে ঘরটা ছেড়ে দেবো না। ও মা, সত্যি? কেন ছাড়বেন না? ওই কারণ আমার একটা খুব ঘর দরকার। সে তো ঘরের অভাব নেই, বহু জায়গাতেই আপনি ভাড়া পেয়ে যাবেন। হ্যাঁ তা পাবো, কিন্তু খোঁজারও তো সময় নেই, আর ভাড়াটাও তো ফ্যাক্টর না। প্রয়োজনের কাছে না ওই ভূত প্রেতের ভয়ও সব হেরে যায়। তিস্তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। আপনার বুঝি ঘরের খুব প্রয়োজন? হ্যাঁ খুবই, এবং সেটা সাধ্যের মধ্যে। ও আচ্ছা। বলছি আমার একটা হেল্প করবেন? কি হেল্প? এই দেখুন না, মানে আমি আপনাদের বাড়িতে ভাড়া চলে এসেছি, কিন্তু বাড়ি ভাড়া কত সেটাই তো জানি না। এই শুনে তিস্তা আবারও হেসে উঠল, আবারও ঝলমল করে উঠল আকাশ। বাড়ি ভাড়া আর কত হবে? দেবেন আপনার যেমন মনে হয়। আসলে আপনার বাবাও এই একই কথা বলেছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে আমি অনেক ভেবেচিন্তে কিছুই ঠিক করে উঠতে পারিনি। তাহলে দেবেন না? হেই এ বাবা, তা কি করে হয়? এটা হয় নাকি? তাহলে ভাবুন, এখনো 1 মাস সময় আছে। তো আপনি আর আপনার বাবা কখনো এই বিষয়ে আলোচনা করেননি? করেছি হয়তো, ভুলে গেছি। আমি আসলে না অনেক কিছুই ভুলে যাই কি না, ভুলে থাকার জন্য তো আমাকে রোজ ওষুধ খেতে হয়। আপনি ভুলে যাওয়ার ওষুধ খান? হ্যাঁ, আমার ভেতরে যে ভূত ঢুকে আছে তাকে ভুলে থাকতে হবে, তো সেই জন্য ওষুধ খেতে হয়। আচ্ছা আমি যাই, হ্যাঁ? আপনি ছাদ থেকে বেশি ঝুঁকবেন না। আপনি যেখানটায় ঝুঁকছেন ওখানে না আগে একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল। বলে আর দাঁড়ালো না তিস্তা, শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে গেল। বিতান চুপ করে দাঁড়িয়ে রইল ছাদে, মাথাটা পুরো ঘেঁটে গেছে। ভূতের বাড়ি ভাড়া কত হওয়া উচিত, আর তিস্তার হাসি। আজ বিতানের বক্সে মোট 117টা পার্সেল রয়েছে। এখনো পর্যন্ত 40 পার্সেল ডেলিভারি করা হয়েছে, অনেক বাকি। অ্যারোফ্যাক্স কোম্পানির ডেলিভারিম্যান বিতান। বাবা আচমকাই চলে যাওয়ার পর মা আর বিতান পুরো দিশাহারা। কি করবে, কোথায় যাবে? বিতান তখন সবে 11-এ পড়ছে। টাকা পয়সার জোর নেই, মায়ের শরীর ভালো থাকে না। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। বাবা যেখানে কাজ করত সেখান থেকে প্রায় কিছুই পাওয়া যায়নি, মাত্র 2 মাসের মাইনে। ব্যাস, মাস দেড়েক চলার পর যখন বিতান আর পদ্মা দুজনেই বুঝলো এইভাবে চললে আর বড় জোর মাস 2 তারপর আর 2 বেলা হাঁড়ি চড়বে না, তখন উপায়? পদ্মার পক্ষে কোনো চাকরি করা সম্ভব ছিল না। বিতানের ইচ্ছা ছিল গ্র্যাজুয়েশনের, কিন্তু তখনই কোনো ছোটখাটো কাজে হয়তো ঢুকে পড়া যেত, কিন্তু তাতে লং রানে খুব সুবিধা হতো না। বিতানের কয়েকজন বন্ধু ছিল, তারা পরামর্শ দিল ডেইলি কিচেনের চল হয়েছে আজকাল, একবার ট্রাই করে দেখতে পারিস। বিতান তাই করল। সবে দাঁড়াচ্ছিল ব্যবসাটা, প্রচুর খাটনি, তবু বিতান আর বিতানের মা পদ্মা খাটছিল। কিন্তু বাদ সাধল মাস কয়েক পরেই ওই এলাকায় আরও কয়েকটি ডেইলি কিচেন চালু হয়ে যাওয়ায় তারা কম্পিটিশনের জন্য আরও কম দামে আরও বেশি করে আইটেম দেওয়া শুরু করল। কাস্টমার বোঝে ফায়দা, তাই একে একে কাস্টমার কমতে শুরু করলো বিতানদের। শেষে যে কটা রইল তা দিয়ে বিজনেস চলে না। অগত্যা পাত্তারি গোটাতে হলো। টিফিন ক্যারিয়ারগুলো প্রায় জলের দরে বেচে দিতে হলো। এবার বসে রইল না বিতান, বসার উপায়ও ছিল না। প্রতিদিন অভাব, 2 বেলা ঘাড়ের সামনে ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়লে নিশ্চিন্তে বসার উপায় থাকে না। তাই বিতান ছটফট করতে থাকলো, এবার কি করা যায়? ছোটখাটো কাজ চিরকালই পাওয়া যায়। বিতান পেয়ে গেল একটা ই-কমার্স কোম্পানিতে ডেলিভারির কাজ, কিন্তু শর্ত নিজের বাইক থাকতে হবে। বাইক নেই, তবে সাইকেল রয়েছে। কোম্পানি বলল ওতে চলবে না। বিতান সেকেন্ড হ্যান্ড বাইকের খোঁজ শুরু করলো, পেয়েও গেল একটা। চেনাশোনার মধ্যে পাওয়া গেল বলে দামও কম পেল, আর একবারে টাকাও দিতে হলো না। প্রতি মাসে 2-3 হাজার করে দিতে হবে। নিয়ে নিল বাইক। কাজ শুরু হলো। এই কাজ একেবারে অন্যরকম, বিচিত্র অভিজ্ঞতা। কত রকমের যে মানুষ হয় তা চিনল বিতান। কেউ দয়ালু, কেউ জটিল, কেউ নির্মম, কেউ ধুরন্ধর।
ঠেকতে ঠেকতে ঠকতে ঠকতে বিতান ডেলিভারির কাজ করতে থাকলো। সেই চলছে। বেশ কয়েকবার রিং করার পর ও প্রান্ত থেকে ফোন রিসিভ করলেন একজন মহিলা। হ্যালো, কে বলছেন? ম্যাডাম, অ্যাডোফ্যাক্স থেকে বলছি। একটা পার্সেল ছিল, একটু লোকেশনটা বলবেন? কি পার্সেল আছে? ও, তা আসুন। হ্যাঁ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে একটু বাঁদিকে ঘুরলেই একটা দোকান পাবেন মুদিখানার। হ্যাঁ, ওখান থেকে, হ্যাঁ সোজা, ওখান থেকে সোজা। হ্যাঁ, মিনিট 5 মধ্যে একটি ফ্ল্যাট বাড়ির সামনে এসে দাঁড়ালো। গ্রাউন্ড ফ্লোরেই ডেলিভারি। কলিং বেল বাজালো বিতান। একটু পরে দরজা খুললেন একজন মহিলা। 60-এর ওপর বয়স, একটু বিধ্বস্ত লাগছে দেখতে। পাকা চুল খুলে রেখেছেন, পরনে একটি পুরনো হয়ে যাওয়া নাইটি, বেশ ভারী চেহারা। ম্যাডাম, পার্সেলটা। কি এসেছে বাবা? পুতুলটা? আগে তা তো জানি না ম্যাডাম, আপনি যেটা অর্ডার করেছিলেন না সেটাই আছে। ও, ওটাই এসেছে মনে হয়। ও দাদুকে দিয়ে অর্ডার দিয়েছিল মিতুন। ওটা তো আর দরকার নেই। তুমি নিয়ে যাও বাবা, যা নেওয়ার ছিল সেই চলে গেল। ওই জিনিস রেখে আমি আর কি করব বলো তো? ম্যাডাম, এইভাবে তো রিটার্ন দেওয়া যায় না। আপনি একটা কাজ করুন, পার্সেলটা রিসিভ করুন, তারপর রিটার্নে রিকোয়েস্ট করে দেবেন, কাল পরশুর মধ্যে ফেরত হয়ে যাবে। আসলে কাস্টমার যদি অর্ডার দেওয়া পার্সেল রিসিভ না করে সেটা বিতানদের লস, তাই ওরা চেষ্টা করে কোনোভাবে রিসিভ করাতে। বৃদ্ধা একটু ভাবলেন আর তারপর বললেন, ও, তুমি একটু দাঁড়াও, ওটা দাও, আমাকে দাও। তুমি একটু দাঁড়াও বাবা। হ্যাঁ ম্যাডাম, আপনি ভেতরে নিয়ে যাওয়ার আগে আমি একটু ওটা স্ক্যান করে ডেলিভার করে দিই। হ্যাঁ। বৃদ্ধা কি বুঝলেন কে জানে, বললেন আচ্ছা। বিতান মোবাইলে স্ক্যান করে পার্সেল ডেলিভার্ড করে দিল, তারপর বৃদ্ধার হাতে দিল। তিনি প্যাকেটটা নিয়ে ভিতরে গেলেন। দরজা খোলাই রইল। ভেতর থেকে একজন বয়স্ক পুরুষের কণ্ঠ শোনা গেল মিনিট খানেক পর। এটা নিয়ে এখন কি করব? যাকে দেওয়ার ছিল সেই আসতে পারল না, একটা দিন তাও পারল না। ও জিনিস ঘরে রাখার কোনো দরকার নেই, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। পার্সেলটা প্রিপেইড, তাই একটা নিশ্চিন্তি রয়েছে। দেখা যাক কি করে। কান খাড়া করে দাঁড়িয়ে রইল বিতান। ওমা, ছেলেটা তো বলছে এটা ফেরত হয় না। ফেরত হয় না আবার কি? ফেরত হয় না আবার কি? বাজে কথা বলছে। আমি আগেও নিয়েছি, ফেরত হয়। আরে বাবা না, বলছে সঙ্গে সঙ্গে ফেরত হয় না, পরের দিন হয়। তুমি গিয়ে একবার কথা বলো না বাবা, আমি কি এত কিছু বুঝি? আমি কোনো কথা বলতে পারবো না। সব কথা কি আমাকেই বলতে হবে? তোমার মুখ নেই? পেমেন্ট করা হয়েছে, এটা ফেরত দিয়ে দাও। বলো রাস্তায় ফেলে দিতে। ও জিনিস আমি ঘরে রাখবো না। বিতান বেশ চিন্তায় পড়ল। কি এমন জিনিস রয়েছে যে ঘরে একটা দিন রাখা যাবে না? অদ্ভুত ব্যাপার তো। বৃদ্ধা ধীরে ধীরে ঘর ছেড়ে হাতে কি একটা ধরে এগিয়ে এলেন। বিতান দেখল একটা পুতুল। বিতান মনে মনে ভাবল, যা বাবা, একটা বাচ্চাদের পুতুল নিয়ে তো ঝামেলা। বৃদ্ধা বেশ সংকোচের সঙ্গে বিতানকে বললেন, ও বাবা, শুনলে তো কেমন কথা শোনাচ্ছে আমাকে। বাবা তুমি এটা নিয়ে যাও। হ্যাঁ, ওই তোমার বাড়িতে কোনো বাচ্চা মেয়ে থাকলে তুমি তাকে দিয়ে দিও। আমাদের যখন দেওয়া হলো না, তুমি ওটা দিয়ে দিও বাবা, তুমি নিয়ে যাও। হ্যাঁ বলে মৃদু শ্বাস ফেললেন বৃদ্ধা। খারাপ লাগলো বিতানের। ওই নিঃশ্বাসের মধ্যে যে হতাশা কষ্ট রয়েছে তা অনুভব করল বিতান। ও খেয়াল করে দেখেছে মানুষের দুঃখ কষ্ট বেদনাকে খুব দ্রুত অনুভব করতে পারে। এটা কি ও নিজে কোনো গভীর বেদনার মধ্যে বসবাস করে তাই জন্য? অবশ্য এই পৃথিবীতে কে বেদনাহীন, কিন্তু তাই বলে সব মানুষ একে অপরের কষ্টকে অনুভব করে না, করতে পারে না। মহাপুরুষরা পারেন। বিতান অনেক ভেবেছে এই নিয়ে। ও বোঝার চেষ্টা করেছে ও নিজে একজন মহাপুরুষ কিনা। পরে সিদ্ধান্তে এসেছে মহাপুরুষ হওয়ার কোনো লক্ষণই ওর মধ্যে নেই। তবে
মানুষের ভেতরের কষ্টকে অনুভব করার একটা ক্ষমতা রয়েছে। যেমন ও বুঝতে পেরেছিল তিস্তার মনের ভেতরে একটা গভীর ক্ষত রয়েছে। আবার ঘুরে ফিরে সেই তিস্তা। বলছি তাহলে আপনি এটা কোথাও রেখে দিন না, নাতনি যখন আসবে তখন দেবেন না হয়। তা হয় না বাবা, আমি ওনার কাছে কিছু লুকোতে পারি না। দেখতে পেলে একেবারে কুরুক্ষেত্র করবে। আসলে অভিমান হয়েছে তো ছেলের উপরে। নাতনি তাকে বড্ড ভালোবাসে বাবা। তুমি নিয়ে যাও, পয়সা করে কিছু ফেরত দিতে হবে না আমাদের। তুমি নিয়ে যাও বাবা ওটা। বিতান এমন পরিস্থিতিতে কখনো পড়েনি, যদিও নানা রকম পরিস্থিতি ওর আগে দেখা আছে, তবে এটা নতুন। অন্য কোনো আইটেম হলে তবু ভেবে দেখত, কিন্তু একটা বাচ্চাদের পুতুল নিয়ে কি বা করবে। তবু হাতে নিল। বেশ, আমি তাহলে এটা কাউকে দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, কোনো বাচ্চা মেয়েকে দিয়ে দিও। তুমি নিয়ে যাও। বলতে বলতে মহিলার চোখ দুটি জলে ভরে এলো। উনি চোখ মুছলেন। মানুষের কত রকমের কষ্ট। একমাত্র আদরের নাতনি যে দূরে থাকে, তার এই বছরের জন্মদিনে দাদু দিদার কাছে আসার কথা ছিল। দাদু তাই নাতনির জন্য অনলাইনে পুতুল অর্ডার করেছিলেন। এখন জানতে পেরেছেন নাতনি আসতে পারবে না। সেই কারণে মন খারাপ, অভিমান, ছেলে বউয়ের উপর রাগ। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মায়া। যাদের মায়া কম তারাই আসল সুখী। বিতান পুতুলটা হাতে নিল। বেশ মিষ্টি দেখতে, হলদেটে রং, সোনালি চুল, নীল চোখ, হলুদ ফ্রক। বিতানের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে। আচ্ছা মাসিমা, আমি আসছি এখন। হ্যাঁ, আর মন খারাপ করবেন না। এই বছর আসতে পারেনি, সামনের বার নিশ্চয়ই আসবে। সামনের বছর? আর সামনের বছর? সামনের বছর উনি থাকবেন কিনা কে জানে। ক্যান্সারের পেশেন্ট তো। বিতান ধাক্কা খেল, আর কিছু বলতে পারল না। রাস্তায় নেমে এলো। বাইকের ডিকি খুলে পুতুলটা ডিকিতে ভরতে গিয়ে ওর মনে হলো, এর ভেতরে পুতুলটার গরম লাগবে না তো, শ্বাসকষ্ট হবে না তো। আবার কনফিউশন। পুতুলের যে প্রাণ থাকে না, সেটা বোঝবার জন্য যেটুকু ম্যাচিউরিটি থাকা দরকার তা বিতানের রয়েছে, কিন্তু তবু বাচ্চাদের মতো এমন ভাবনা কেন এলো কে জানে। পুতুলটাকে বাইকের ডিকিতে রাখতে পারল না, নিজের পার্সেল বক্সে রেখে দিল, আর তারপর গাড়ি স্টার্ট করল। সারাদিন কাজ করে বিতান ফিরল 7:30 নাগাদ। দোকান থেকে রাত্রের রুটি তরকারি একেবারে কিনে নিয়ে তারপর ফিরল। বাইক বাড়ির পিছনে রেখে দরজা ঠেলে ঢুকল বিতান। এই বাড়ির দরজা এমনই ভেজানো থাকে, ভিতর থেকে ছিটকিনি শুধুমাত্র রাতে শোবার সময় দেওয়া হয়। সিঁড়ির নিচে চটি জুতো রাখার জায়গা, ওখানে নিজের জুতো খুলল বিতান। তিস্তার ঘরের দরজাটা বন্ধ। কি করছে তিস্তা এখন? কাল রাতের কথা মনে পড়ল আবার। সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে নিজের ঘরের দরজা খুলল। লাইট জ্বালিয়ে হাতের প্লাস্টিকটা রাখল। ওর ভেতরে রুটি তরকারি ছাড়া রয়েছে সেই পুতুলটা। সারাদিনে অনেকবার ভেবেছে এটা নিয়ে কি করা যায়। হাবে ফেলে আসবে ভেবেছে, রাস্তায় কোনো বাচ্চাকে দেখতে পেলে দিয়ে দেবে ভেবেছে, কিন্তু কোনোটাই পারেনি বিতান। বারবার মনে পড়েছে সেই ভদ্রমহিলার জলে ভেজা চোখ দুটো। তাই পুতুলটা কোথাও আর ফেলে দিতে পারেনি। সারাদিন ওর পার্সেল বক্সেই ঘুরেছে। রাস্তায় একটা দোকান থেকে প্লাস্টিকের প্যাকেট জোগাড় করে সেটায় মুড়িয়ে নিয়েছিল। অফিসে আর কাউকে বিষয়টা জানায়নি। বিতানের ঘরে একটা ফোল্ডিং ছোট টেবিল রয়েছে, ওটার উপর রুটি তরকারি আর পুতুলটা রাখল। বেশ দেখতে পুতুলটা। কার হাতে থাকার কথা ছিল আর কার কাছে থাকছে। বিতানের বয়সী কোনো ছেলের ঘরে এমন পুতুল থাকাটা মোটেও স্বাভাবিক নয়। যে কেউ দেখলে ঘাবড়ে যাবে। সৌভাগ্যের বিষয়ে বিতানের ঘরে কেউই আসে না, এলে চিন্তার ব্যাপার হতো। আপনি কি ব্যস্ত? আচমকা পিছন থেকে তিস্তার ডাকে হকচকিয়ে গেল বিতান। না 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 না, ব্যস্ত কিসের? এই তো কাজ সেরে ফিরলাম। আপনাকে চা দেব? আমি চা খেয়ে নিয়েছি। নিজের চা নিজে বানিয়ে খেতে ভালো লাগে?
কি আর করা যাবে বলুন, দোকানের চা তো আর সবসময় ভালো লাগে না, তাই না? তিস্তা এর উত্তরে কিছু একটা বলবে ভাবল, কিন্তু বলল না। আমাদের ঘরে বাবা একদিন বানায়, আমি একদিন বানাই। আর আমার ঘরে আমি একদিন বানাই আর বিতান একদিন বানায়। তিস্তার খুব অল্প ঠোঁট ফাঁক হলো। আচ্ছা শুনুন, হুম? বলছি আপনার কি ঠোঁটে বা দাঁতে কোনো সমস্যা আছে? মা, কেন? না তো। না মানে আসলে আপনি তো কখনো হাসেন না, তাই বললাম। এই কথা শুনে তিস্তার মুখটা আচমকা চুপসে গেল। ও আচ্ছা। এই আপনি কি আমার কথায় কষ্ট পেলেন নাকি? না 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 না, আমার মনে হয় আপনি কষ্টই পেয়েছেন। তাহলে পেলাম। তাহলে আই এম সরি। আচ্ছা আচ্ছা বলছি, একটা কথা জিজ্ঞাসা করি, দরকার হলে আবারও রাগ করবেন, আবারও সরি বলবো, কিন্তু একবার জিজ্ঞাসা করি, হ্যাঁ, আপনি হাসেন না কেন? আমার হাসি আসে না। মানুষ কি হাসি ছাড়া থাকতে পারে বলুন তো? সবার জীবনে হাসি থাকে না তো। আপনার মতো আনন্দে থাকে যারা, তাদের হাসি আসে। আমি আনন্দে থাকি সেটা কি আপনাকে কেউ বলেছে? না, কে আবার বলবে? আমার মনে হয় এই যে আপনি বেশ খোশ মেজাজে থাকেন, সারাদিন মনের সুখে বাইক চেপে ঘোরেন, সন্ধেবেলা বাড়ি ফিরে গান শোনেন, আপনার মায়ের সঙ্গে ফোনে গল্প করেন, তারপর ঘুমিয়ে পড়েন, কোনো ওষুধও তো খেতে হয় না আপনাকে। এর থেকে সুখের আর কি আছে বলুন? মানুষ একে অপরের অসুখ কি জানতে পারে? এই আমি যেমন আপনার কষ্ট জানি না, আপনিও কিন্তু জানেন না যে আমার কষ্টটা ঠিক কোথায়। আপনারও কষ্ট আছে? হ্যাঁ আছে তো, সবারই কোনো না কোনো কষ্ট আছে। আমরা সবাই সেটা বয়ে বেড়াই যে যার নিজের মতো করে। তিস্তা খুব মন দিয়ে কথাটা শুনল, তারপর বলল, আপনি কি আমার সঙ্গে একটু ছাদে আসবেন? ছাদে? আচ্ছা চলুন। বিতান উঠল, তিস্তার সঙ্গে ছাদে এলো। এই মেয়ে এখনই অন্ধকারে ছাদে আমাকে কি বলতে চায়? আপনি এই দিকে আসুন। বলে তিস্তা ওকে নিয়ে গেল ছাদের সেই ধারে যেখানে প্রথম এক রাত্রে ওরা দুজন দাঁড়িয়েছিল। আজও অন্ধকার। এখান থেকে আমার মা পড়ে গিয়েছিল ফুল পাড়তে গিয়ে। মা আমার একমাত্র বন্ধু ছিল জানেন। সকালবেলা যখন মাকে দেখেছিলাম, ঘাড়টা এইভাবে মেকেছিল, চোখ দুটোতে কি অসীম যন্ত্রণা। মা কিন্তু চলে যেতে চায়নি জানেন, অনেক দিন বাঁচার ইচ্ছে ছিল। মা আমাকে ভালোবাসতো, আমাকে বলতো, তিস্তা তোর কথায় কথায় হাসি। আসলে আমি খুব হাসতাম জানেন, কিন্তু মা চলে গেল। বলুন এরপর আমি হাসব? মায়ের তো চলে যাওয়ার কথা ছিল না বলুন, তাই না? আমার বাবারও তো চলে যাওয়ার কথা ছিল না তিস্তা, কিন্তু চলে তো গিয়েছিল। তিস্তা তাকালো বিতানের দিকে। কি হয়েছিল আপনার বাবার? অসুখ? না। বলে একটু থেমে বিতান তিস্তার দিকে তাকিয়ে বলল, সুইসাইড। আমার বাবা ট্রেনে সুইসাইড করেছিল। ও মা, কেন? কেন করেছিল জানতে চাইছেন? আমার বাবা টাকা ধার করে ঘর বানিয়েছিল, শোধ দিতে পারছিল না, ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল। মহাজন কিন্তু শুনল না, গুন্ডা পাঠিয়ে আমার সামনে বাবাকে মারল। আর বাবা সেটাই মেনে নিতে পারল না, নিজেকেই মেরে ফেলল। হে ভগবান! বলেই কেঁদে ফেলল তিস্তা। একজন অচেনা মানুষের মৃত্যুর কথা শুনে তিস্তা কেন কাঁদতে শুরু করলো তার কোনো ব্যাখ্যা নেই। আপনি কাঁদছেন কেন? তিস্তা এই প্রশ্নের উত্তর না দিয়ে শিশুর মতো ফোঁপাতে থাকে। এই নির্জন অন্ধকারে একটি স্বল্প পরিচিতা মেয়ে বিতানের বাবার মৃত্যুর কথা শুনে এতকাল পরেও কাঁদছে,
এই মুহূর্ত বিতানকে বিহ্বল করে দিল। ওর মুখ থেকে কোনো কথা সরল না। ও নিজে চুপ করে তিস্তার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল দূরের আলোর দিকে। তিস্তা মিনিট কয়েক পর চোখ মুছে নাক টেনে বলল, সরি। বিতান একদম চুপ। আমি আপনাকে দুঃখ দিলাম। না না, দুঃখ দেননি, আমি বরং নিজের কষ্টের কথা বলে আপনাকে বিব্রত করলাম। আমি জানেন রোজ কলেজে যেতাম, গান গাইতাম, আমার অনেক বন্ধু ছিল। মা ওইভাবে চলে যাওয়ার পর আমি না সব ছেড়ে দিয়েছি। প্রথমে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, মাথাটা একেবারে ঘেঁটে গিয়েছিল, কেমন যেন সবকিছু অস্পষ্ট দেখতাম, কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে যেত, অদ্ভুত আচরণ করতাম, নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না জানেন। যখন তখন মাকে দেখতে পেতাম, মায়ের সঙ্গে কথা বলছি, গাইছি। আমার বাবা তো আমাকে ভয় পেত। পাড়ার লোকের সঙ্গে আমার এই অবস্থা নিয়ে আলোচনা করল। আমার বাবাটা তো খুব সহজ সরল, বাবা ভেবেছিল প্রতিবেশীরা বোধহয় সাহায্য করবে, কিন্তু তারা উল্টে বলতে শুরু করলো আমাকে নাকি ভূতে ধরেছে। কেউ বলল আমি পাগল হয়ে গেছি। আমি জানেন তো সত্যি নিজেও বুঝতে পারতাম যে আমার মাথাটা না গন্ডগোল করছে, কিন্তু কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। মনটা আমার বশে ছিল না। একই সঙ্গে রাগ, দুঃখ, অসহায়তা, ভয় সব মিলিয়ে আমি একেবারে দিশেহারা হয়ে গেছিলাম জানেন। তারপর আমি না নিজেই একদিন বাবাকে বললাম আমাকে ডাক্তার দেখাও, নইলে আমি পুরো পাগল হয়ে যাব। রাতের পর রাত ঘুম হতো না, এই ছাদটাতে পায়চারি করতাম। একবার না নিজেও মায়ের মতো ছাদ থেকে ঝাঁপ দিতে গেছি, বাবা পেছন থেকে চাপটে ধরে বাঁচিয়েছিল। বললাম না আমার মাথাটা কাজ করতো না। তারপর কলকাতার একজন ডাক্তার দেখালাম, তিনি ওষুধ দিলেন, অনেকগুলো সিটিং দিলাম। ওষুধগুলো খেয়ে আর কাউন্সেলিং করে কিছুটা সুস্থ হয়েছি। এখন শুধু ঘুমের ওষুধ খেতে হয়, আর সঙ্গে আরও একটা ওষুধ। কিন্তু তাও জানেন তো এক একদিন রাত্রে ঘুম আসে না, তখন এই ছাদে চলে আসি। ধীরে ধীরে স্বগতোক্তির মতো বলতে থাকলো তিস্তা। বিতানের মন ভিজে যাচ্ছিল, কষ্ট হচ্ছিল ওর তিস্তার জন্য। এমন কষ্টের অনুভূতি ওর জীবনে প্রথম। আমি জানি এসব কথা শুনতে আপনার ভালো লাগছে না, আমি কাউকে বলিও না। কি হবে বলে? কেউ কারো কষ্টের ভাগ নিতে পারে না। মানুষকে তার নিজের কষ্ট নিজেকেই বইতে হয়। আপনি বলুন, কারণ আপনার কষ্টের কথাটা আমি অনুভব করতে পারছি। জানেন তিস্তা, আমাদের পরিবারটা খুব সুন্দর ছিল। আমি, বাবা, মা। বাবা অনেক কষ্ট করে ধার দেনা করে একটা ঘর বানাতে চেয়েছিল, লোন শোধও করছিল, কিন্তু ওই বাবার ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে গেল, আর বাবা তাই ঠিকমতো কিস্তিও দিতে পারছিল না। একজন ছেলের পক্ষে জানেন তো সব থেকে কষ্টের কি? নিজের চোখের সামনে আমি বাবাকে মার খেতে দেখেছি। আর আরেকজন বাবারও সব থেকে যন্ত্রণার হলো যে নিজের স্ত্রী পুত্রের সামনে নিগৃহীত হওয়া, লাঞ্ছিত হওয়া। তিস্তা, আমি দেখেছি পাওনাদারের হাতে বাবাকে মার খেতে। আমি আজ এতদিন পরেও এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। জানেন, চোখের সামনে সারাক্ষণ দেখতে পাই কয়েকটা লোক বাবার শার্টের কলার ধরে গালে থাপ্পড় মারছে। বলতে বলতে থেমে গেল বিতান। তিস্তা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, একটা কথাও বলছে না। আমার বাবা ওই দিনের বাড়ি ফেরেনি জানেন তিস্তা। রেল লাইন বরাবর সোজা হেঁটে গিয়েছিল যতক্ষণ না ট্রেনটা বাবার ওপর দিয়ে চলে যায়। উফ মা গো! বলে তিস্তা নিজের মুখ ঢাকল। বিতান চুপ। তিস্তা ফুঁপিয়ে কাঁদছে। বিতানের ভেতরটাও ভিজে উঠল। ও বলল, আপনি যেমন রাতে মাঝে মাঝে ছাদে এসে মাকে খোঁজেন, আমিও মাঝে মাঝে স্বপ্নে দেখি যে আমি একটা রেল লাইনের উপর দিয়ে হাঁটছি,
আর একটা ট্রেন প্রচন্ড আলো নিয়ে দৈত্যের মতো ঝাঁপিয়ে পড়ছে আমার ওপর। বারবার ফিরে আসে স্বপ্নটা। আমি পালাতে চাই কিন্তু পারি না তিস্তা। কি অসহনীয় অবস্থা আপনি ভাবতে পারবেন না। আপনি আর কাঁদবেন না তিস্তা, আমার কান্নাটা দেখতে ভালো লাগে না। একটা সময় আসলে দিনের পর দিন, রাতের পর রাত মাকে কাঁদতে দেখেছি তো, এই চোখের জলটা সইতে পারি না। বিতানের মুখে এই কথা শুনে তিস্তা নিজের চোখের জল মুছল। সরি, আমি আপনাকে দুঃখ দিতে চাইনি। আমরা কেউই কাউকে দুঃখ দিতে পৃথিবীতে আসি না তিস্তা, কিন্তু কিভাবে যেন দিয়েই ফেলে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। জানেন, আমার যখন ভীষণ বাজে অবস্থা, মাথাটা চূড়ান্ত অস্থির, তখন পাড়ার লোকেরা বলতে থাকলো আমাকে নাকি ভূতে ধরেছে। আমার মা নাকি ভূত হয়ে আমার উপর ভর করেছে, তাই এমন করছি। আচ্ছা, এই যুগেও মানুষ কি করে এতটা সুপারস্টিশিয়াস, এতটা ইনসেনসিটিভ হতে পারে বলুন তো? এত কষ্ট পেয়েছিলাম না। আমাদের বাড়িটাকে তো এখনো অনেকে ভূতের বাড়ি বলে, জানেন? জানি। আর তারপরেও আপনি এখানে থাকতে এলেন কেন? হয়তো আপনার সঙ্গে পরিচয় করব বলেই। এই কথা বলেই বিতান থমকে গেল। এতটা প্রগল্ভ হওয়া ঠিক নয়, কিন্তু রাতের ছাদের একটা আলাদা জাদু রয়েছে। সে এমন কিছু অঘটন ঘটিয়ে দেয় যা ভাবা যায় না। আপনি তো আমাকে চিনতেন না, তাহলে কেন মিথ্যে বলছেন? না, চিনতাম না তো, কিন্তু মিথ্যেও বলছি না। আসলে আপনার সঙ্গে পরিচয় হওয়া আমার কপালে ছিল, সেটাই বলতে চাইছে। ও বলে একটু চুপ করে থাকলো তিস্তা। তারপর বলল, আপনি একজন ভালো মানুষ। আপনিও? না, আমি তো একটা পাগল। সেটা তো আপনি নিজে বিশ্বাস করেন না। কিন্তু লোকে তো করে। সবাই তো নয়। আপনার বাবা করেন না, আমিও করি না। আপনিও করেন না? না, করি না। এই যে আমি আবোল তাবোল কথা বলে ফেলি, অদ্ভুত আচরণ করে ফেলি, তারপরেও আপনি আমাকে কখনো পাগল ভাবেননি? খামখেয়ালি ভেবেছি, কিন্তু পাগল একবারও ভাবেনি। তিস্তা এই কথা শুনে আবারও কেঁদে ফেলল। বিতান ভাবল, এটা অনেকদিন ধরে আসলে কাঁদতে চাইছে, এতদিন পর বুঝে সুযোগ পেয়েছে। কাঁদুক, আমি তো বহুকাল কাঁদি না, একদিন আবারও কাঁদা উচিত। প্রত্যেকটা মানুষেরই স্নান করার মতো প্রতিদিন না হলেও নিয়মিত কাঁদা উচিত। ওতে মনের ভেতরে ময়লাটা ধরে যায়। শুনুন, হ্যাঁ, আপনাকে বলছি, আমি কি আপনার সঙ্গে একটু কাঁদতে পারি এখন? এমন অদ্ভুত কথা শুনে তিস্তা চুপ করে তাকালো বিতানের দিকে। ভাবল ও বুঝি মশকরা করছে। না তিস্তা, আমি মজা করছি না, আমার একটু কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে কাঁদা যায়? হয়তো চায় না। তাহলে আর জোর করে চেষ্টা করবেন না। আপনাকে একটা অনুরোধ করব। বলুন। আপনার বাবার কাছে শুনেছি আপনি পড়াশোনায় ভালো ছিলেন, আমার মতো অপগণ্ড নয়। তো কলেজে যাওয়াটা প্লিজ শুরু করুন না। তিস্তা তাকালো বিতানের দিকে। কিছু একটা বলতে গেল, কিন্তু পারল না, মুখ নামিয়ে নিল। কি হবে পড়াশোনা করে কলেজে গিয়ে? ওখানেও তো বন্ধুরা আমাকে পাগলই ভাববে। আরে আপনি যদি নিজে না ভাবেন তাহলে দুনিয়ায় কে কি ভাবলেও তাদের কিচ্ছু যায় আসে না। আর আপনার সব বন্ধু নিশ্চয়ই এমন নয়। ওই যে সেদিন রিজু নামে একজনের কথা বলছিলেন, সে নিশ্চয়ই এমনভাবে ভাবে না। আপনার মনে রয়েছে নামটা? আপনাকে ভালোবাসে? জানি না, হয়তো। আর আপনি? আমিও জানি না। আজ 15 তারিখ, তিস্তার জন্মদিন। তারিখটা বিতানের খুব ভালো মতোই মনে রয়েছে। মাঝের এই কদিনে বিতান আর তিস্তা বেশ কয়েকবার সঙ্গে বেরিয়েছে। তিস্তা এখন নিয়মিত কলেজ যায়, যদিও ওষুধপত্র তাই বলে বন্ধ হয়ে যায়নি, তবে
আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। অসীমবাবু বেজায় খুশি। বিতানের এখন বিশাল কাজের চাপ বেড়েছে। এই মাসে কোম্পানি মেগা সেল অফার দিয়েছে, তাই সকালবেলা বেরিয়ে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে। অনেক সময় তিস্তার সঙ্গে সারাদিনে একবারও দেখা হচ্ছে না। বিতান ভেবে রেখেছিল আজ কাজে বেরোনোর সময় তিস্তাকে উইশ করবে আর ফেরার পথে তিস্তার জন্য কোনো একটা গিফট কিনে নিয়ে আসবে, কিন্তু খেয়ে বেরোনোর সময় অসীমবাবু জানালেন, তিস্তা আজ ঘরের দরজা বন্ধ করে ভেতরে রয়েছে। দরজা বন্ধ করে? কেন? আসলে ওর মনটা ভালো নেই, আমি জানি। আজ আবার পূর্ণিমা। বিতান ভাবল, ভদ্রলোক আবার কথার খেই হারিয়ে ফেলেছেন। পূর্ণিমার সঙ্গে কারোর মন খারাপ থাকার কি সম্পর্ক? ও, আজ তো তিস্তার মায়ের চলে যাওয়ার দিন। তিস্তা তার মানে সেই জন্যই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তুমি কি একবার ডাকবে? আমি তো কয়েকবার ডাকাডাকি করলাম, সাড়াই দিল না। সাড়াই দেয়নি? সে কি? চমকে উঠল বিতান। কোনো উত্তর দেয়নি? না, প্রথমে ভাবলাম ঘুমোচ্ছে, তারপর বুঝলাম ওর মনটা আজ ঠিক নেই। কাল রাত থেকে ও ভালো নেই। আজ ওর মা থাকলে 45-এ পা দিত। বলে শ্বাস ফেললেন অসীমবাবু। বিতান অনুভব করল এই আলাভোলা মানুষটির বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাকে। তুমি কি একবারটি ডেকে দেখবে বিতান? আমি? ঠিক আছে, দেখছি। বলে বিতান তিস্তার ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। কোনো সাড়া নেই। আবার টোকা, না, তাও সাড়া নেই। বিতানের উৎকণ্ঠা বাড়ল। এবার শুধু টোকা নয়, তিস্তা তিস্তা বলে ডাকল, তিস্তা, তিস্তা, এই তিস্তা। তাও ভেতরে চুপ। বিতানের বুকের উপর কেউ যেন বিষমুনি একটা পাথর চাপিয়ে দিল। ও ভাবল, হলো কি মেয়েটার? আবারও জোরে জোরে ডাকল বিতান, তিস্তা, তিস্তা, সাড়া দাও। বার কয়েক ডাকার পর ঘরের ভেতর থেকে অবশেষে সাড়া এলো। কি হয়েছে? এত বিরক্ত কেন করছেন? সকাল থেকে কেন আমাকে সবাই ডাকছে? বিতান একটু থতমত খেল। না মানে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি মরে যাইনি। এরপর আর কিছু বলার থাকে না। বিতান অসীমবাবুর মুখের দিকে তাকালো। মেয়ে যে মরে যায়নি, বেঁচে আছে, এটা শুনেই তিনি খুব নিশ্চিন্ত। যাক, তোমায় সাড়া দিয়েছে। তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। বিতান বাড়ি ছেড়ে বেরোলো। সাত সকালে এমন বিচ্ছিরি খিটখিটে উত্তর শুনে ওর মেজাজও খারাপ হয়ে গেছে। বিতানের মনে হলো ওর নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া দরকার। অন্যকে নিয়ে এত ভাবাভাবি না করলেও চলবে। বাইকের কিকটা আজ যেন একটু বেশি জোরে করল, তারপর বেরিয়ে গেল। বাড়ি ফিরল যখন রাত প্রায় 10:30। শরীর অত্যন্ত টায়ার্ড। এই সময় এরকমই চাপ চলে। প্রতিদিন প্রচুর পার্সেল ডেলিভারি করার থাকে। যত ডেলিভারি তত পয়সা। তাই এখন যে যত পারে পরিশ্রম করে। বিতানও ছাড়ে না। সারাদিনে বেশ কয়েকবার বিতানের মনে পড়েছে তিস্তার কথা। আবার কাজের চাপে ভুলেও গেছে। একবার ভেবেছিল তিস্তার জন্মদিন উপলক্ষে কিছু একটা গিফট কিনবে, কিন্তু পরে মনে হয়েছে তিস্তার কাছে জন্মদিনটা আদৌ সুখের নয়, তাই দরকার নেই, পরে কখনো দেখা যাবে। রুটি আলুর দম কিনে বাড়ি ঢুকল বিতান। সদর দরজা প্রতিদিনের মতো ভেজানোই ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল আজ বাড়িতে টিভি চলছে না। তিস্তার ঘরের দরজা এখনো বন্ধ। রান্নাঘরেও লাইট জ্বলছে না। তিস্তা কি আজ ঘর থেকে বেরোয়নি? তা কি করে সম্ভব? অন্যান্য দিন এই সময় অসীমবাবু টিভি দেখেন আর তিস্তা রান্নাঘরে থাকে। বিতানের মনে হলো একবার অসীমবাবুকে জিজ্ঞাসা করা দরকার। অসীমবাবু নিজের ঘরে খাটে শুয়েছিলেন, কিছুই করছিলেন না। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিলেন। এমন সময় বিতান ডাকল,
অসীমবাবু তাকালেন ওর দিকে। হ্যাঁ বলো। আপনাদের খাওয়া হয়ে গেছে? মেয়েটা আজ সারাদিন কিছুই খেলো না, আমি কি করে খাই বলো তো? ও বেরোয়নি? না, সারাদিনে একবার শুধু বাথরুমে গেছিল, তারপর আর বেরোয়নি। ও আচ্ছা। আর কি বলবে বুঝতে পারল না। দোতলায় উঠল। ঘরের লাইট জ্বেলে জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে হাত মুখ ধুল। তারপর ঘরে এসে পায়জামা টি শার্ট পরল। খিদে পেয়েছে খুব। রুটি আর আলুর দম প্লেটে ঢেলে মুখে দিতে দিতে থমকে গেল বিতান। মনে পড়ল তিস্তা আজ সারাদিন কিছুই খায়নি। মুখের সামনে রুটির টুকরোটা নিয়েও নামিয়ে রাখল বিতান। তাকালো প্লেটটার দিকে। খাওয়ার ইচ্ছেটা নিমেষে চলে গেল। মেয়েটার জন্য মন খারাপ করছে। তিস্তা কিছুই খায়নি এই কথাটা বারবার মনে হচ্ছে। আবারও খেতে গেল, কিন্তু পারল না। প্লেটটা একপাশে সরিয়ে রাখল। মনের মধ্যে অস্বস্তিকর ভাবনা চলল। আমার কি গিয়ে তিস্তাকে একবার ডাকা উচিত? মেয়েটা কিন্তু অনেক সুস্থ হয়েছে আগের থেকে। তবে আজ আবার সব এলোমেলো। আচ্ছা, আবার সেই আগের মতো হয়ে যাবে না তো? না না, তাই বা কেন হবে? অস্থির লাগছে বিতানের। ছাদে চলে এলো। কি সুন্দর চাঁদ উঠেছে আজ। ওহ, আজ তো পূর্ণিমা। বিতানের মনে পড়ল বাবা যখন বেঁচে ছিল তখন এমনই কোনো এক পূর্ণিমার রাতে বাবার সঙ্গে যাত্রা দেখতে গেছিল বিতান। তখন কতই বা বয়স ওর, 9 কি 10 হবে। অনেক রাতে ফিরেছিল দুজনে। চারিদিকে অপার্থিব আলো। বাবা বলেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর রাতগুলো হলো পূর্ণিমার রাত। ওই দিন তাড়াতাড়ি শুতে নেই, তাহলে সুন্দর রাতটাকে মিস করতে হয়। কথাটা খুব ভালো লেগেছিল বিতানের। ওর বাবার ভেতরেও যে অন্যরকম একটা মানুষ রয়েছে সেদিন প্রথম টের পেয়েছিল। কত কাল আগের কথা, যেন পূর্বজন্মের স্মৃতি। ছাদের মধ্যে গাছের মাথাগুলোতে জ্যোৎস্নার আলো ছড়িয়ে রয়েছে। বিতান কিছুক্ষণ পায়চারি করল। তারপর মনে হলো এবার শুয়ে পড়া উচিত। মাঝে মাঝেই খিদে জানান দিচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ছাদে যথেষ্ট ঠান্ডাও আছে। এখন আবার ঠান্ডা লাগালে মুশকিল হবে। বিতান তাই ঘরে চলে এলো। 1 গ্লাস জল খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। তীব্র হুইসেল বাজাতে বাজাতে একটা ট্রেন ছুটে আসছে বিতানের দিকে। বিতান 2 লাইনের মাঝখানে দাঁড়িয়ে। আজও একা নয়। ও দেখতে পাচ্ছে ওর থেকে একটু আগে ট্রেনের দিকে মুখ করে লাইনের উপরেই দাঁড়িয়ে রয়েছে বাবা। বিতান চিৎকার করে বলার চেষ্টা করছে, বাবা ট্রেন আসছে, সরে যাও, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। ট্রেনটা বাঘের মতো ছুটে এসে ওর বাবার উপর ঝাঁপালো, আর তার পরক্ষণেই বিতানের শরীরকে ছিন্ন ভিন্ন করে দিল। মাগো, কেঁপে উঠে ঘুম ভেঙে গেল। আবারও সেই স্বপ্ন। মাঝখানে কিছুদিন বিরতির পর আজ আবার। শুধু বিতান একা নয়, এবার বাবাকেও দেখতে পেল। উঠে বসল বিছানায়। কান্না পাচ্ছে। এই অভিশাপ থেকে মুক্তি কবে? বারবার কেন এই স্বপ্ন আসে? ফোঁস ফোঁস করে ও নিঃশ্বাস ছাড়ে। কপালে হাত রেখে খানিকক্ষণ বসে থাকে। নিঃশ্বাস যেন এখনো বন্ধ হয়ে আসছে। দম বন্ধ লাগছে ঘরের ভিতর। এখন ঠান্ডার কারণে রাতে আর জানলা খুলে শোয়া যায় না। ঘর অন্ধকার। মনে হচ্ছে যেন এই অন্ধকারটা ওকে এখনই গিলে নেবে। বিতান বিছানা ছেড়ে নামলো, লাইট জ্বালল, একটু জল খেলো। একটু ছাদে গেলে ওর বোধহয় ভালো লাগতো। দরজা খুলে ছাদের দিকে তাকাতেই বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। ছাদের প্রান্তে একটা ছায়া মূর্তি। মুহূর্তে বুকের ভিতর দপদপ করে উঠল বিতানের। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে বিতান বুঝতে পারল ওই ছায়া মূর্তি আসলে আর কেউ নয়, তিস্তা। এত রাত্রে আবার এখানে কি করছে ও? তিস্তা
ছাদ থেকে ঝুঁকে নিচে দেখছে। ছাদের আলোতে ওকে পিছন থেকে অদ্ভুত দেখাচ্ছে। তিস্তা আরো ঝুঁকছে, আরো। হঠাৎই সম্বিত ফিরে পেল বিতান। তিস্তা সবে একটা পা তুলছে ছাদের পাঁচিলে, আর তখনই পিছন থেকে ওকে চাপটে ধরে হিড় হিড় করে সরিয়ে নিয়ে এলো বিতান। আরে কি করছেন কি আপনি? তিস্তা শিউরে উঠল ওই চিৎকারে। ও যেন নিজের মধ্যে নেই। কেন করছেন এসব? কেন করছেন? আবারও চিৎকার করল বিতান। তিস্তার মুখে কোনো কথা নেই। মা, মা ওখানে। কোথায়? ও ওই যে ওই 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 যে গাছের নিচে। আরে না, আপনার মা ওখানে নেই। আমার বাবা রেল লাইনে নেই। ভালো করে দেখুন। এই যে আমি, আর এই যে আপনি। এই যে এই যে গন্ধরাজ গাছটা, ওর নিচে মা। তিস্তা, এখানে কোনো গাছ নেই। আপনার মা নেই এখানে। তিস্তা আচমকা কুঁকিয়ে উঠল, তারপর শিশুর মতো কাঁদতে শুরু করল। বিতান কোনো কথা না বলে তিস্তাকে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না তিস্তা কাঁদতে কাঁদতে ওর মনের ভেতরের অশ্রু তিস্তার জলে বিতানকে সম্পূর্ণ ভিজিয়ে দেয়। এই জ্যোৎস্না প্লাবিত গভীর রাতে একটি ছেলে আর একটি মেয়ে চাঁদের আলো আর চোখের জলে পরস্পর ভিজতে থাকল। শান্ত হলো তিস্তা। কেন ধরে রয়েছেন আমাকে? ছাড়ুন। আপনার তো আজ জন্মদিন। এই উত্তর কেন দিল নিজেও জানে না বিতান। আমার কোনো জন্মদিন নেই। আছে। দুজনেরই কণ্ঠস্বর ক্রমশ গাঢ় হয়ে আসছিল। আপনি আসুন, আপনাকে আমি কিছু দেব। না, আমি কোথাও যাব না। কি দেবেন আমাকে? একটা উপহার দেব। আমার কিচ্ছু চাই না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে তিস্তা জড়িয়ে ধরল বিতানকে। পেরিয়ে গেল অনেক সময়। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। আপনি এখানেই দাঁড়াবেন, ঠিক আছে? কোথাও যাবেন না কিন্তু। বলে বিতান তিস্তাকে ছেড়ে দ্রুত ঘরে এলো। তারপর আবার তিস্তার কাছে গিয়ে বলল, এই যে, এটা নিন। এ কি? আপনার জন্মদিনের উপহার। আমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ তো। বিতানের হাত থেকে তিস্তা নিল সেই পুতুলটা, নিজের গালে ঠেকালো। চাঁদের আলোতে বিতান দেখল পুতুলটা যেন এতকাল পর একজন বন্ধুকে পেয়ে হাসছে। সেই হাসি জ্যোৎস্নার মতোই সুন্দর। $100.1 FM গোল্ডে শুনলেন গল্প স্বল্প অরিজিনালস জন্মদিন। লিখেছেন বিনোদ ঘোষাল। গল্পের কথক বাসু, গল্পের সূত্রধার সৌমি, বিতানের চরিত্রে অরিজিৎ, তিস্তার ভূমিকায় অপরূপা, বয়স্ক ভদ্রমহিলা গোপা, বয়স্ক ভদ্রলোক সুদীপ্ত এবং অসীম বাবুর চরিত্রে অর্পণ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।